আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রে আশকারায় মিছিল করছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ, বলল এনসিপি। ঐকমত্য কমিশনের আলোচনাকে পাশ কাটিয়ে এখনই রাজপথে নামার সময় হয়নি মন্তব্য। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে, বললেন মির্জা ফখরুল। সমাজ পরিবর্তন ও সাধারণ মানুষের উন্নতি চাইলে সংগঠনকে শক্তিশালী করতে হবে মন্তব্য। সংস্কৃতির মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। সুরবিহারের শরৎ উৎসবে নতুন প্রজন্মকে সক্রিয় হওয়ার আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। তরুণদের পরিবেশ সচেতন করার প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রে আশকারাই নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানান তিনি। বিকেলে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির সভায় তিনি বলেন, কোনো জোটভুক্ত আন্দোলনে নয়, এনসিপি নিজস্ব লক্ষ্য নিয়ে রাজনীতি করবে। ঐকমত্য কমিশনের আলোচনাকে পাশ কাটিয়ে এখনই রাজপথে নেওয়ার সময় হয়নি বলেও মনে করেন নাহিদ। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর শাহবাগে আবু সাইদ মিলনায়তনে সারা দেশের এনসিপির সমন্বয়কদের সভায় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। সভা শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, নিম্নকক্ষে নয় বরং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি চায় এনসিপি। সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয়, সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যে তারা একমত, তারা আমাদের সাথে আসতে পারে। জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার শুরু করা উচিত বলে মন্তব্য করেন নাহিদ। সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে। পুলিশ বাহিনীর যেই রিফরমেশন প্রয়োজন ছিল সেই রিফরমেশন হচ্ছে না এবং পুরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আশকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে। জাতীয় ও গণপরিষদ নির্বাচন একই সঙ্গে চান জানিয়ে নাহিদ ইসলাম দলের নিবন্ধনের পাশাপাশি দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার ব্যাপারেও আশাবাদী। আমরা তো কথা বলছি তখন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো বিপ্লবী তখনই সফল হবে যখন সংগঠন শক্তিশালী এবং সুসংগঠিত হবে। বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের স্মরণ সভায় তিনি বলেন, যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের আস্থা পরিবর্তন করতে চান তাদের অবশ্যই সংগঠনকে আরও মজবুত করতে হবে। প্রয়াত বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ সংগ্রামের সঙ্গে কোনো আপোষ করেননি। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। আমার মনে হয় আজকের যারা
বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দীন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব কথা বলছিলেন। ফেব্রুয়ারিতে নির্বাচনী অনিশ্চয়তা দূর করতে বিএনপি এবং জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিলেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জাতীয় প্রেস ক্লাবে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সম্মেলনে শ্রমিক বিষয়ক সহ সম্পাদক আজিজা সুলতানের সঞ্চালনায় এবি পার্টির আহ্বায়ক শেখ জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান। 24-এর অভ্যুত্থানের পর যে রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে তা এখন ইসলামের পক্ষে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে। রাজধানী ধোলাইখালে গণসমাবেশে তিনি বলেন, দেশের মানুষ জীবন এবং রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে। নতুন করে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে তাদেরকেও প্রত্যাখ্যান করবে জনগণ। বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর দিন শেষ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তাদের শাসন আমরা দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন আমরা এখনো দেখি নাই। এখন দেখার জন্যই আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন আমরা যেন আর কেউই এই চাঁদাবাজদের সহযোগী না হই, আমরা যেন এই খুনিদের সহযোগী না হই, যারা টাকা পাচার করে তাদের জন্য সহযোগী না হই। সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি এবং প্রতারণার শাস্তি হবে 2 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা ও উভয়দণ্ড। তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, সার্ভার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 20 ধারা অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। অধ্যাদেশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি এবং সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা ডিভাইস তৈরি করে বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন, তাহলে এই দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। বাংলাদেশে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। সে সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি এবং রোহিঙ্গা বিষয়ক মানবিক সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল এই সপ্তাহে বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডস এই মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অকৃতকার্য ঘোষণা করার পর শিক্ষার্থী দেখতে পেলেন প্রাপ্ত নম্বরের সঙ্গে ভগ্নাংশ যোগ না করায় সাফল্য পাননি তিনি। প্রতিকার চাইতে গেলে তাকে পরের বছর পরীক্ষা থেকে বহিষ্কার করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর শুরু হয় আইনি লড়াই। 72 বছর বয়সে মারা যাওয়া ওই ব্যক্তি জীবনের 47 বছরই কেটেছে আইন লড়াইয়ে। এখন সেই লড়াইয়ে নেমেছে তার পরিবার। প্রিয় দর্শক, রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা মল্লিক। জিল হোসেন জীবনের শেষ দিনও লড়াই করেছেন অধিকার বুঝে পাওয়ার জন্য। অর্থ কিংবা চাকরির প্রলোভন কোনো কিছুই হার মানাতে পারেনি তাঁকে। 1967-68 শিক্ষাবর্ষে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার্থী ছিলেন জিল। পরীক্ষা হয় 1973 সালে। কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ফলাফলে তাকে অকৃতকার্য ঘোষণা করে। এ নিয়ে একাডেমিক কাউন্সিলে আবেদন করলে কাজ হয়নি। 1975 সালে জিল আবার পরীক্ষায় অংশ নেন, কিন্তু বহিষ্কার করা হয় তাকে। ওই বছরের 22 এপ্রিল ময়মনসিংহের প্রথম মুনসেফ আদালতে মামলা করেন তিনি।
মামলায় বলা হয় ১৯৭৩ সালে পরীক্ষায় তাকে যে নম্বর দেয়া হয়েছে সেখানে ভগ্নাংশ নম্বর যোগ করা হয়নি। শুরু হয় আইনের লড়াই। ১৯৭৬ সালে আদালতের রায়ে জিল হোসেনের বহিষ্কারাদেশও বেআইনি ঘোষণা করা হয়। ১৯৭৮-এ প্রথম মুনসেফ আদালত ভগ্নাংশ নম্বর যোগ করে ৩০ দিনের মধ্যে জিলের পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দেন। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপিল নামঞ্জুর করেন জেলা জজ আদালত। ১৯৮৩ সালে হাইকোর্ট বিচারিক আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন। জিল হোসেনকে যখন পরীক্ষায় অকৃতকার্য ঘোষণা করা হয় তখন তার বয়স ২৩ বছর। আদালতের রায়ে ৪৭ বছর বয়সে ১৯৯৭ সালে জিলকে পাস নম্বর দিয়ে নম্বরপত্রের সনদ দেয়া হয়। এ পর্যায়ে ক্ষতিপূরণের মামলা করেন জিল হোসেন। আদালত তাকে ২ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন। আবার বিশ্ববিদ্যালয়ের আপিল, রায়, আইনি লড়াই। এর মধ্যেই ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি মারা যান জিল হোসেন। এখন মামলা লড়ছেন তার ছেলে নূর মোহাম্মদ। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার বাবা ময়মনসিংহ কোর্টে মামলা করতে গেছে। সকালে মানে ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে গেছে, ৭টায় বাস ধরে চলে গেছে, আবার বিকেলে চলে আসছে। আমি ছোটবেলায় তখন দেখতাম আব্বা আমার বাবা যেহেতু সেই জন্য আমরাও এর শেষ দেখে ছাড়বো দেখি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি করতে পারে শেষ পর্যন্ত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্ভাগ্যজনক একটি বিষয় নিয়ে লড়াই করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়কে। তখনকার প্রশাসন ওইটা নিজেদের ভুল বলে স্বীকার করে নাই। এখন ধরেন সম্পূর্ণ আগের প্রশাসন তার প্রতি সহানুভূতিশীল ছিল না। ধরেন যে ৮০ সালের মধ্যেও যদি তখন উনি যখন জীবিত ছিলেন, ইয়াং ছিলেন, যারা ভাইস চ্যান্সেলর ছিলেন, তারা ইচ্ছা করলে এটা বাইপাস করে আদালতের বাইরে একটা সামাজিক নিষ্পত্তি করতে পারতেন। এখন যেহেতু মারা গেছে, এখন তার ছেলে মেয়েরা সংক্ষুব্ধ। জিল হোসেনের ছেলে নূর মোহাম্মদ বলেছেন, মামলার দীর্ঘ এই প্রক্রিয়ায় আইনজীবীরা তাদের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেননি। অন্ধকারে চলে যাওয়া মামলাটি আবারও জীবিত করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। তিনি বলছেন, তার বাবা উচ্চ আদালতের রায় দেখে যেতে পারেননি। এটি তাদের পরিবারের সবচেয়ে বড় আক্ষেপ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ঐক্যমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলো বিশেষ সাংবিধানিক আদেশ এবং গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে, খুলনায় সোনালী ব্যাংক চত্বরে, ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এবং রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সব আর 5 দল 7 দল সব এখন কর্মসূচি দিচ্ছে, এরা নির্বাচন চায় না, এরা নির্বাচন পিছাচ্ছে না। আমি সাংবাদিক বন্ধুদের বললাম, আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতেই আমরা চাই, কিন্তু আমাদের এই সংস্কার, এই জুলাই 17 আইনি ভিত্তি, এই বিচার, এই লেভেল প্লেইং ফিল্ড এবং ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারি নির্বাচন। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সঙ্গীত সহ সংস্কৃতি চর্চায় প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউটের ২১ বছর পূর্তিতে সদ উৎসবে যোগ দিয়ে প্রকৃতি এবং সংস্কৃতিকে একসঙ্গে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত মোশাহিদ রনি রিপোর্টে। আবহমান বাংলার সুর, সঙ্গীত আর সাহিত্যের অন্যতম প্রধান উপজীব্য প্রকৃতি। প্রকৃতিতে যখন শরৎ বন্দনা সুরবিহারের তখন ২১ বছর পূর্তি। আয়োজন জুড়ে তাই রবীন্দ্র, নজরুল, দ্বিজেন্দ্রলাল ও অতুল প্রসাদের সুর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ,
দূর হতে শুনি যেন মহাসাগরের গান। বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্তমঞ্চে এই আয়োজন সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে বলে আশা আয়োজকদের। এই আয়োজনের উদ্দেশ্য মূলত শিশুদের, আমাদের এই প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে প্রকৃতির সাথে বেঁধে রাখার প্রয়াস। সবসময় রবীন্দ্রনাথের গান কেন এত প্রাসঙ্গিক, কেন এতগুলো বছর পরেও তার গান আমাদের এখনো ভালো লাগে, আমাদের টানে, তার মূল কারণ কিন্তু প্রকৃতি। শরতের যে আমরা প্রতিচ্ছবি এই আয়োজনের মাধ্যমে দেখতে পাচ্ছি, তো আমরা প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতি এবং আমাদের যে সংস্কৃতি সেটাকে এগিয়ে নিব। দখল দূষণে বিপন্ন ঋতুচক্র পুনরুজ্জীবিত করতে ধারাবাহিক ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশিষ্টজনরা। প্রকৃতিকে আমরা স্মরণ করছি কিন্তু এই শরতের মধ্য দিয়ে 6 ঋতুর যে মাধুর্য ছিল সেটা কিন্তু এখন আর দেখা যায় না। এমন অবস্থা হয়েছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে হারিয়ে যাচ্ছে। শরৎ কিন্তু আমাদের জীবনে একটা স্নিগ্ধ পরশ বইয়ে দেয়। আমাদের এই যে নতুন প্রজন্ম তারা কিন্তু সত্যি বুঝবে যে আসলে আমাদের ঋতুর যে মাধুর্য, ঋতুর যে সৌন্দর্য, সেটা কিন্তু তাদের বোঝাতে হলে কিন্তু প্রকৃতির মাঝে আনতে হবে। তো যাই হোক, 21 বছর হয়ে গেল সুরবিহারের, সেটাও একটা বিরাট ব্যাপার। সামনের দিনগুলো আরও ভালোভাবে এগিয়ে যাবে সুরবিহার, এই আশা করছি। এই প্রভাতে আহিত ভৈরব আর তার সাথে সবুজের সমারোহ, ঘন সবুজের সমারোহ সত্যি এই সুরবিহারকে, সুরবিহার নামের সার্থকতা বোঝাচ্ছে। জীবনের মধ্যে সঙ্গীত, সঙ্গীতের মধ্যে জীবন, এবং জীবন সঙ্গীতের মধ্যে প্রকৃতি, প্রকৃতির মধ্যে জীবন সঙ্গীত, এক সমস্ত একসাথে প্রকাশ পায়। রোজকার ব্যস্ত নাগরিক কর্মকাণ্ডের নাগপাশ কাটিয়ে সবুজের আবেশে আবৃত্তি, গান ও নৃত্যময় দিন বার্তা দেয় প্রকৃতি সংরক্ষণেই সমৃদ্ধ হবে নিজস্ব সংস্কৃতি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলা এবং অভিযোজন নিশ্চিত করতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারের জুড়িতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে অভিযাত্রা সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিগ। আগামী নিরাপদ আবাস বিনির্মাণের পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে বৃক্ষায়ন সহায়ক হবে বলছেন বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। পাহাড়, বন আর হাওরের মিতালিতে চোখ জুড়ানো সৌন্দর্যের জেলা মৌলভীবাজার। তবে অপরিকল্পিত নগরায়ন আর বৃক্ষ নিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে জেলার পরিবেশগত ঐতিহ্য। সবুজ রক্ষার বার্তায় বাংলালিংকের সাথে নিয়ে মৌলভীবাজারের জুড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা একটি গবেষণায় দেখেছি, হাসপাতালের পাশে অথবা ক্লিনিকের পাশে যদি প্রচুর গাছ থাকে, সবুজ থাকে, তাহলে যেই রোগী অস্ত্রোপচার হয়েছে সেই রোগী যদি জানালা দিয়ে সবুজকে যদি সে দেখে, তাহলে তার মনে যে প্রশান্তি হয়, সেই প্রশান্তির কারণে প্রায় 8.5% তার দ্রুততার সাথে তার রিকভারি হয়, সে ভালো হয়। এই যে দ্রুত সুস্থ হওয়ার ব্যাপারটা, গাছ সে কাজটিও করছে আমাদের জীবনে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ঐতিহ্যবাহী শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সবুজ উৎসবে ধরিত্রী রক্ষার প্রত্যয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফলমূল দেয়, ফুল দেয়। আমরা বেশি বেশি করে গাছ লাগাবো। সবাই এগিয়ে আসেন, গাছ লাগাবো এবং দেশ বাঁচাবো। আমাদের পরিবেশ রক্ষার জন্য আমাদের বেশি বেশি করে গাছ রোপণ করা দরকার। আমরা যদি নিজ উদ্যোগে গাছ রোপণ করি, পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। প্রকৃতি জীবন আর বাংলালিংকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ছাত্র ছাত্রী সবার হাতে গাছ দিতে পারছি। পরিবেশ রক্ষায় সবুজায়ন অভিযাত্রাকে মাইল ফলক হিসেবে দেখছেন সুধীজনরা। ছাত্রছাত্রীর মধ্যে যে বৃক্ষরোপণ
বা গাছ বিতরণ করেছেন। আসলে আমার সকল ছাত্রছাত্রী অত্যন্ত খুশি এবং আনন্দিত। এরকম উদ্যোগটা আমি আশা করব আপনারা পরিবেশ অব্যাহত রাখবেন। গাছপালা যত বেশি থাকবে তত বেশি আমাদের সার্বিক যে এনভায়রনমেন্ট ভালো থাকবে, আমাদের দেশের মানুষজন আমরা প্রাকৃতিকভাবে আমরা সুবিধা থাকতে পারবো এবং একই সাথে আমরা আরও বেশি ভালো করে আমরা সুস্থ থাকতে পারি। এটার অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই। পরিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের পাশাপাশি সচেতনতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিপণন ব্যবস্থা ত্রুটিযুক্ত এবং মধ্যস্বত্বভোগীর কারণে পণ্যের দাম বাড়ে। ক্যাব সভাপতি বলেন, আইনের ভেতর থেকে অনিয়ম মোকাবেলা করবে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো, তবে গুরুতর ক্ষেত্রে ক্যাব আদালতের দ্বারস্থ হবে। সংবাদ সম্মেলনে ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া সহ অন্যরা ছিলেন। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে, বিএনপি নেতাকর্মীরা তা রুখে দেবে। নাটোরে আলাইপুর বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদের মত বিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় আরও ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার এবং অন্যরা। এবং চক্রান্ত রুখতে আমরা বিএনপির নেতা কর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আপনাদেরকে আমি আশ্বস্ত করছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন আপনাদের পাশে থাকার জন্য নির্দেশ। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপি নেতা কথা বলছিলেন। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। এ সময় মন্দির কমিটির সভাপতি এবং কর্মকর্তাদের সাথে আসন্ন দুর্গা পূজা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। মন্দিরের পরিবেশ সুন্দর করতে বৃক্ষরোপণ করেন এবং মন্দিরে আসা সব দর্শনার্থীদের ছাদ বাগান করার জন্য ফুল, ফল ও ভেষজ ওষুধের বীজ উপহার দেন। ভারত থেকে চাল আমদানির পরও বাজারে চালের দাম কমছে না। এজন্য কোম্পানিগুলোর বাড়তি মুনাফা করার প্রবণতাকে দায়ী করছেন চাল ব্যবসায়ীরা। বাজারে সবজির দামও চড়া, 60 টাকা কেজির কম কোনো সবজি নেই। তবে মুরগি ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বিস্তারিত পরাগাজিমের রিপোর্টে। চালের ভরা মৌসুমেও এবার দাম তেমন না কমে বরং কোরবানির ঈদের পর দাম এক লাফে অনেক বেড়ে গিয়েছিল। দাম কমাতে ভারত থেকে চাল আমদানির ব্যবস্থা করে সরকার, ফলে চালের দাম আর বাড়েনি, তবে কমেও নি। ইন্ডিয়ান চাল আসাতে দাম আসলে ওই 8 আনা 20 পয়সা 1 টাকা এরকম কমছে কেজিতে, কিন্তু যেটা বাড়ছে কেজিতে 5 টাকা 6 টাকা ওই পরিমাণে কমে নাই। বেশি পরিমাণে দেশে ইন্ডিয়ান চালটা ঢুকে তাহলে দেখি চালের বাজারটা একটু কমবে আমরা আশা করি। আমরা তো আর চাল বানাই না, ধান থেকে চাল বানাই না যে আমরা বাড়াবো কমাবো। যারা কোম্পানিগুলো আছে তাদের হাতেই তো সব। যখন বেশি উৎপাদন হবে তখন দাম কমাবে, এটাই নিয়ম, এটাই জনগণের পাওয়ার উচিত, এটাই জনগণের অধিকার। বাট যদি বাজার নিয়ন্ত্রণ এবং বাজারকে যদি সরকার সঠিকভাবে নিয়ন্ত্রণ না করে তাহলে জনগণের তো ভোগান্তি থেকে যেতেই পারে। বছরের এই সময়টাই সবজির দাম একটু বেশিই থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। ভেন্ডি 70-80, পটল হয়েছে 70-80 টাকা, পেঁপে 30 টাকা কেজি, বেগুনের দামটা একটু বেশি 120 থেকে 100 টাকা, সিম 200 টাকা কেজি, ফুলকপি 80 টাকা পিস। আর একটু কম ছিল মাঝখানে, এখন আবার বৃষ্টিটা কয়েকদিন হয়েছে তো এই জন্য একটু ক্রাইসিস হয়ে গেছে। চাষিরা তো বেশি পায় না, দাম বেড়ে যায় এই যে চাষির থেকে বাজার পর্যন্ত আসতে, এই এতটুকুতে দাম বেশি। এইগুলা লজিস্টিক যদি না কমায় তাহলে কোনো কিছুর দামই কমাতে পারবে না। বাজারে পেঁয়াজ, রসুন ও আদার দাম স্থিতিশীল হলেও দেশি মসুর ডালের দাম বেশি, 160 টাকা কেজি। হঠাৎ করে দাম বাড়ছে, পাইকারি মার্কেটে বেশি, আমরা কি জন্য বাড়ছে এটা বলতে পারতেছি।
বাজারে ডিমের দাম 140 টাকা ডজন, সোনালী মুরগির কেজি 320 টাকা আর ব্রয়লার মুরগি 190 টাকা কেজি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের নিয়োগ বাতিল এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ওলামা মাশায়েখ পরিষদ। জুমা নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পরই মিছিল বের হয়। সমাবেশে স্কুলে স্কুলে সঙ্গীত শিক্ষকের পদ সৃষ্টির প্রতিবাদ জানান বক্তারা। অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি ওঠে সমাবেশ থেকে। এখনও দুবাই এয়ারপোর্টে পড়ে আছে বিমানে BG248 ফ্লাইটের বোয়িং 787 ড্রিমলাইনার এয়ারক্রাফট। 3 দিন ধরে এয়ারক্রাফটটির যান্ত্রিক ত্রুটি ঠিক করা সম্ভব হয়নি। ঢাকা থেকে সিলেট হয়ে বিমানের দুবাই ফ্লাইট BG247 গত 16 সেপ্টেম্বর মঙ্গলবার রাতে দুবাই এয়ারপোর্টে নামে। এরপর ফ্লাইটটি দুবাই থেকে যাত্রী নিয়ে আকাশে উঠতে পারেনি। বিমানের ওই এয়ারক্রাফটটি ফিরতি ফ্লাইট দুবাই থেকে রাত 2:05 রওনা হয়ে সিলেট হয়ে বুধবার দুপুরে ঢাকা আসার কথা ছিল, কিন্তু দুবাই থেকে যাত্রা শুরুর আগে পাইলটের কাছে এয়ারক্রাফটের ব্রেকের সমস্যা ধরা পড়ে। এরপর গত 2 দিন ধরে এয়ারক্রাফটটি মেরামত করা সম্ভব হয়নি। স্বাভাবিক নিয়মে কোনো সমস্যার সমাধান না হলে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আদালতে যাবে বলে জানিয়েছে সংগঠনের সভাপতি আর্থিক অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন সহ যাত্রাবাড়তি আইডিয়াল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কয়েকজন সহকারী শিক্ষক। সকালে রাজধানী DRU এর সাগরুণী মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, স্কুলের ফান্ডে পর্যাপ্ত অর্থ থাকলেও 14 মাস বেতন বকেয়া রয়েছে শিক্ষকদের। ফলে 142 জন শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। প্রতিষ্ঠানটি গত 5 বছরে প্রায় 19 কোটি টাকা আয় করেছে দাবি করে তারা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এই সময় রাজনৈতিক ছত্রছায়ায় নানা দুর্নীতি অপকর্ম করে আসছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বকেয়া বেতন প্রদানের দাবি জানান ভুক্তভোগীরা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। আবারও যুক্তরাষ্ট্রে ভেটোতে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ষষ্ঠবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল দেশটি। ইসরায়েলের সেনারা 2 দিক থেকে অগ্রসর হয়ে গাজা নগরীর কেন্দ্রের দিকে হামলা চালাচ্ছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয়েছে অরণ্যক প্রযোজিত নাটক রাজনেত্র। জনতাকে উপেক্ষা করে রাজ্য শাসনের গল্পময় প্রযোজনাটির রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন হারুন রশিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিকুন নাহার কাকুন, রণধীর বড়ুয়া, ফজলে রাব্বি, রুবলি চৌধুরী এবং অন্যরা। ঠান্ডু রায়হানের আলোকে পরিকল্পনায় প্রযোজনাটির কোরিওগ্রাফ করেছেন স্নাতা শাহরিন। প্রিয় দর্শক, সাংস্কৃতিক অঙ্গনে আরও খবর। কাতারের দোহায় বার্ষিক চারু এবং কারুকলা এবং বিজ্ঞান মেলা হয়েছে। মেলায় জুলাই আন্দোলনের চিত্র ছিল চোখে পড়ার মতো। আবু সাইদের পুলিশের সামনে বুক পেতে দেওয়া থেকে শুরু করে একজন রিকশাওয়ালার যুদ্ধাহত জুলাই যোদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চিত্রও ছিল। কেজি 1 থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে চারু ও কারুকলা প্রদর্শনী এবং 6ষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণীর জন্য বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। উদ্বোধনে ছিলেন বাংলাদেশ মশহুরুল হক স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান। কানাডার ক্যালগেরির নাট্য সংগঠন ক্যালগেরি বাংলা
আনসাম্বলের নতুন প্রযোজনা ত্রিমাত্রিক নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট দেবাশিস রায় জানান, 21শে সেপ্টেম্বর ত্রিমাত্রিক পরিবেশনার প্রথম পর্বে থাকবে স্বপন গাঙ্গুলি রচিত শ্রুতি নাটক পাকা দেখা। দ্বিতীয় পর্বের পরিবেশনায় থাকবে মুশফিক সালেহিনের নাট্যরূপ। ধ্বনি এবং সম্পাদনায় স্যার আর্থার কোনান ডয়েল অব দি ওয়ের লেখা দ্য অ্যাডভেঞ্চার অব দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক অবলম্বনে অডিও ফিকশন 126 বি কর্পোরেশন স্ট্রিটের প্রিমিয়ার শো। তৃতীয় পর্বের পরিবেশনায় থাকবে মামুনুর রশিদের তুম্বা এবং প্রতিবেশী। ত্রিমাত্রিক পরিবেশনায় মিডিয়া পার্টনার আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস এবং চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। নড়াইলে কৃষকের ভাগ্য বদলে হাতিয়ার উঠে হয়েছে অমৌসুমে তরমুজ চাষ। কৃষি বিভাগের পরামর্শ এবং সহযোগিতায় ঘেরের পাড়সহ সমতল ভূমিতে এখন তরমুজ চাষ হচ্ছে। বাজারে চাহিদা থাকায় তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। রিপোর্টে আরও জানাচ্ছেন নন্দিতা বোস। জেলার 3 উপজেলায় ঘেরের পাড়ে তৈরি হয়েছে মাচা, ঝুলছে সারি সারি তরমুজ। ওজনের ভারে পানিতে নুয়ে পড়ায় জালের ব্যাগে রাখা হচ্ছে ফলগুলো। মার্সেল, পাকিজা, তৃপ্তি, সুইট গোল্ড, ব্ল্যাকবেরি, বাংলালিং সহ বিভিন্ন জাতের তরমুজ জনপ্রিয় হয়ে উঠেছে এই অঞ্চলে। কম সময়ে বিক্রিযোগ্য, স্বল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই কম থাকায় কৃষকের আগ্রহ বাড়ছে অমৌসুমি তরমুজ চাষে। তরমুজ চাষে খুব ভালো ফলন, এটা অল্প দিনের ফসল, অল্প দিনে অনেক তরমুজ আমি বিক্রি করতে পারি। এটার বাজারে চাহিদা অনেক বেশি। এবার ধরেন 200 মনের মতন তরমুজ বিক্রি করব শেষ পর্যন্ত আশাবাদী। 15 বিঘার ঘেরে প্রতি সপ্তাহে 30 থেকে 40 মন তরমুজ হারভেস্ট করছে কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাতেও সরবরাহ হচ্ছে এই তরমুজ। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি ফল। এবছর আমার আশা করি বেশি লাভ হবে। আমার এখান থেকে 2.5 লক্ষ অথবা 3 লক্ষ টাকার ফল হবে। দাম খুব ভালো পাচ্ছি। আমি 1800-2000 টাকা মনে আমি বিক্রি করতে পারছি। বার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 2000 টাকা করে মন। গাছে যত আছে সব দিনে 20 মন 25 মন যেদিন যেরকম ছিড়া হয় সেইগুলো নিয়ে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বীজ কোম্পানির সাথে কথা বলে ভালো বীজটা আমরা সরবরাহ করার চেষ্টা করেছি। উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তাদেরকে অবহিত করেছি। বিভিন্ন সময় তাদের দলীয় আলোচনার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষিত করে তুলেছি, যারা তারা ভালোভাবে এটা চাষ করতে পারে। এর রোগ পোকামাকড় দমন, এর পরিচর্যা সম্পর্কে আমরা বিভিন্ন সময় তাদেরকে পরামর্শ দিই। নড়াইল জেলায় এবছর অমৌসুমি তরমুজ চাষ হয়েছে 23 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 3 হেক্টর বেশি। উৎপাদন হয়েছে প্রায় 600 মেট্রিক টন তরমুজ। নন্দিতা বোস, চ্যানেল আই, নড়াইল। প্রিয় দর্শক, এবারে এই প্রকৃতি সংবাদ। মেহেরপুরের বিভিন্ন রাস্তার পাশ ও বাড়ির আঙ্গনায় তাল নারকেল গাছে শত শত বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে। এতে পরিবেশের সৌন্দর্য যেমন বাড়ছে, তেমনি দিচ্ছে বাস্তুতন্ত্র সংরক্ষণের বার্তা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরাগায়ন তথা ফুল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা বাবুই সংরক্ষণে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মেহেরপুর থেকে আরও জানাচ্ছেন গোলাম মোস্তফা। বুদ্ধিদীপ্ত, শৈল্পিক কিংবা প্রাকৃতিক প্রকৌশলী নানা অভিধায় উচ্চারিত হয় আবহমান বাংলার অতি পরিচিত পাখি বাবুইয়ের নাম। নির্বিচারে প্রকৃতি ধ্বংসে দেশজুড়ে যখন বাবুইয়ের সংখ্যা কমছে, তখন অনুকূল পরিবেশ পেয়ে মেহেরপুরে বৃদ্ধি পেয়েছে বাবুই পাখির সংখ্যা। গাছে গাছে পুরনো বাসা যেমন রয়েছে, তেমনই চলছে নতুন বাবুই দম্পতিদের সংসার বসানোর তোড়জোড়। যত ঝড়ই হোক আর যত বৃষ্টি হোক, ওর মধ্যে পানি বইবে, ছিড়বও না, ওটা পুরাতন হবে না, একইভাবে থাকবে। নামটা বাবুই, ও চলেও বাবুই মতন। ও নিজের বাসা যে এত সুন্দর তৈরি করে, ওর বাসার সাথে কোনো তুলনাই খাওয়ারি। যে আসলাম বন্ধু বান্ধবদের সাথে দেখতে, অনেক সুন্দর। এই পাখিগুলো আমরা আগেকার যে স্বরূপে ফেরত আসবে এই আশা করছি আমরা। সম্প্রতি বাবুইয়ের সংখ্যা বাড়লেও তা অতীতের তুলনায় অনেকটাই কম। এমন বাস্তবতায় সচেতনতার বার্তা বিশিষ্টজনদের। বাবুই পাখি, চড়ুই পাখি, এদেরকে সংরক্ষণের জন্য আমরা এলাকায় গিয়ে তাল গাছ, খেজুর গাছ এগুলো লাগানোর জন্য উদ্বুদ্ধ করি।
তাল গাছে আবার সেই বাবুই পাখির চিরচেনা বাসাও দেখা যাচ্ছে এবং আমাদের মানুষজনের মাঝে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পাখিকে যদি আমরা সত্যিকার অর্থেই বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমাদের প্রকৃতিটা অত্যন্ত সুন্দর হবে। বিপন্ন বস্তুতন্ত্র পুনরুদ্ধারে ও আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। মালয়েশিয়ার ভ্যাপ প্রোডাকশনের সাথে বাংলাদেশের ব্রেভ হর্স ভেঞ্চারের যৌথ চুক্তি সই হয়েছে। রাজধানী একটি হোটেলে অনুষ্ঠিত চুক্তি অনুযায়ী যৌথভাবে অ্যানিমেশন নির্মাণ, ক্রিয়েটিভ কন্টেন্ট প্রোডাকশন এবং আন্তর্জাতিক মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে। ভ্যাপ প্রোডাকশনের ডিরেক্টর আন্দ্রেলা লাউ লি লিং এবং ব্রেভ হর্স ভেঞ্চারের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া চুক্তিতে সই করেন। আয়োজনে বাংলাদেশে মালয়েশিয়া হাই কমিশনার মোহাম্মদ সুদাহা বিন ওতমান এবং অন্যরা উপস্থিত ছিলেন। টানা ভারী বর্ষণে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে গাইবান্ধা পৌরবাসী। পানিতে ডুবে গেছে শহরের পূর্বপাড়া, মুন্সিপাড়া, মধ্যপাড়া, স্কুল লেন, কাছারি বাজার, স্টেশন রোড সহ বেশিরভাগ সড়ক। সড়ক ছাপিয়ে পানি ঢুকছে বাসাবাড়ি ও দোকানেও, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দোকান খুলতে না পারায় লোকসানে ব্যবসায়ীরা। স্থানীয়রা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এমন জলাবদ্ধতা দেখা যায়। সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। প্রশাসন আর রাষ্ট্রযন্ত্রের আশকারায় মিছিল করছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ, বলল এনসিপি। ঐকমত্য কমিশনে আলোচনাকে পাশ কাটিয়ে এখনই রাজপথে নামার সময় হয়নি মন্তব্য। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে, বললেন মির্জা ফখরুল। সমাজ পরিবর্তন ও সাধারণ মানুষের উন্নতি চাইলে সংগঠনকে শক্তিশালী করতে হবে মন্তব্য। সংস্কৃতির মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। সুরবিহারের শরৎ উৎসবে নতুন প্রজন্মকে সক্রিয় হওয়ার আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, তরুণদের পরিবেশ সচেতন করার প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।